গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আছে চৌহাট ইউনিয়নের মেম্বার ইউসুফ সরকারের বড় ছেলে তেহরাব সরকার। বাইকে হেলান দিয়ে একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছে, সাথে আছে তার চেলা প্যালারা। নিজের ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলোকে বারবার পিছনের দিকে ঠেলে দিচ্ছে, চোখ মুখ কুচকে কলেজ গেটের দিকে তাকাচ্ছে বারবার। বিরক্তি নিয়ে হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল তেহরাব। বিরক্তি বেড়েই চলেছে তার। ওদিকে রৌদ্রের তাপ যেন বেড়েই চলেছে, গরমে অস্থিরতার সাথে সাথে রাগটাও বাড়ছে তেহরাবের। শুভ্র মুখশ্রীতে ততক্ষণে রক্তিম আভা ফুটে উঠেছে সূর্যের তাপে। শার্টের উপরে 3টে বোতাম খুলে কলারটা হালকা ঝাঁকালো তেহরাব। তার আশেপাশে আরও 2টি বাইক, যেখানে মোট 3 জন বসে আছে। তেহরাবের খাস চেলা, যার নাম রিয়াদ। তেহরাবের সামনে এসে বিরক্ত নিয়ে চাহ শব্দ উচ্চারণ করে রিয়াদ বলল, ভাই আর কতক্ষণ অপেক্ষা করতে হইব? নিজের হাতে থাকা ঘড়ির দিকে নজর ফেলল। কলেজ ছুটি দিতে আর 4 থেকে 5 মিনিট। রিয়াদের দিকে তাকাতেই সূর্যের আলো চোখে এসে পড়ল তেহরাবের। সাথে সাথে চোখ মুখ কুঁচকে নিল সে। বিরক্ত নিয়ে বলল, চুপ করে বস, আমার মাথা খাইস না। 5 মিনিট পরেই কলেজ ছুটি দেবে। তেহরাবের কথায় মাথা নাড়িয়ে রিয়াদ নিজের বাইকে গিয়ে বসল। পকেট থেকে একটি সেন্টার ফ্রুট বের করে মুখে দিল তেহরাব। এর মাঝেই কলেজ ছুটি দিয়ে দিয়েছে। আস্তে আস্তে বেরিয়ে আসছে গার্লস কলেজের সকল মেয়েরা। এত এত নারী মুখশ্রীর মাঝে তেহরাব খুঁজে বেড়াচ্ছে তার একান্ত নারীকে, তার এলোকেশীকে। অবশেষে দেখা পেল তার এলোকেশীর। মাথায় ঘোমটা টেনে ভীত মুখশ্রী নিয়ে গেট দিয়ে বের হচ্ছে সে। ভীত চেহারায় বারংবার মায়াবী ঠেকে তার এলোকেশীকে। নিজের একান্ত এলোকেশীকে নজরে পড়তেই খুশিতে অধরখানি প্রশস্ত হলো তেহরাবের। তবে তার এলোকেশীর বোধহয় ভালো লাগলো না তাকে এখানে দেখে। ভীত সন্ত্রস্ত নয়নে তাকিয়ে আঁকড়ে ধরল তার প্রিয় বান্ধবীর বাহু। পা বাড়ালো দ্রুত বাড়ির পথে। ব্যাপারটা তেহরাবের মোটেও পছন্দ হলো না। তার এলোকেশী তাকে উপেক্ষা করছে। বরাবরের মতো এবারও তার মনে ঝড় তুলে দেওয়ার জন্য এটুকু উপেক্ষাই যথেষ্ট। সাথে মস্তিষ্কের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল কয়েক গুণ। ভাইজান, ভাবি তো চলে গেল। তেহরাব অগ্নিদৃষ্টিতে তন্ময়া যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে বিড়বিড় করল, তনয়া, পালিয়ে যাবি কোথায়? তোকে তো সেই আমার কাছেই আসতে হবে। তুই যে আমার নসিবেই আছিস, তোকে জাস্ট একবার পেয়ে নেই আমি। তোর কপালে দুঃখ আছে এলোকেশী। মস্তিষ্কের জ্বলতে থাকা আগুন আরও বৃদ্ধি পেল যখন পেছন থেকে তেহরাবের বন্ধু ফাহিম বলে উঠল, দোস্ত সামনে দেখ, ওই সারটা। তেহরাবের কর্ণে ফাহিমের কথা পৌঁছানোর সাথে সাথে সে গেটের দিকে তাকায়। দেখতে পায় সাহিলকে ফর্মাল গেট আপে কলেজ গেট দিয়ে বের হচ্ছে। একে দেখেই দ্বিতীয় দফায় মেজাজ বিগড়াল তার। অধরে বাঁকা হাসি ফুটিয়ে রিয়াদ আর ওর বন্ধুদের ইশারা করল স্যারের কাছে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে রিয়াদ, শান্ত, ফাহিম এগিয়ে গেল। রিয়াদ গিয়ে স্যারকে বলল, স্যার, তেহরাব ভাই আপনারা ডাকছে। ছেলেটি মাথা ঘুরিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তেহরাবের দিকে তাকালো। একে সে চেনে, মেম্বারের বড় ছেলে। এর আগে পাশের কলেজের এক ছেলেকে সেই পিটান পিটিয়েছিল, তাও সকলের সামনে। সেই ছেলেটি তো মার খেয়ে এখনও হাসপাতালে। কিন্তু এই ছেলে তাকে কেন ডাকছে? প্রশ্ন ও কৌতূহল নিজের মাঝে চেপে ওদের সাথে এগিয়ে এলো তেহরাবের কাছে। সাহিল তেহরাবের সামনে এসে দাঁড়াতে তেহরাব সোজা হয়ে দাঁড়ায়। সেন্টার ফ্রুট চিবুতে চিবুতে সাহিলের আগা গোড়া পর্যবেক্ষণ করে। অতঃপর সাহিলের কলার ঠিক করে দিতে দিতে বলে, তা মাস্টার মশাই, বিয়ে করার খুব তাড়া বুঝি? তেহরাবের কথার মানে সাহিল বুঝল না। ভ্রু কুচকে জিজ্ঞেস করল, মানে ঠিক বুঝলাম না। তেহরাব ওর সাঙ্গপাঙ্গদের দিকে তাকিয়ে শব্দ করে হাসল। মুহূর্তেই হাসি থামিয়ে গম্ভীর দৃষ্টিতে সাহিলের দিকে তাকালো। আমার এলোকেশীকে বিয়ে করার খুব শখ, তাই না আপনার? আচ্ছা, আপনি কি চান বলুন তো? বিয়ের আগে আপনার বউকে আমি বিধবা করে দেই, আপনার বাচ্চা কাচ্চাকে এতিম করে দেই। এতক্ষণে তেহরাবের বলা কথাগুলো বোধগম্য হলো সাহিলের। গতকাল তার মা বাবা তাকে নিয়ে মেয়ে দেখতে গিয়েছিল, আর দুর্ভাগ্যবশত গিয়ে দেখে সে তার ছাত্রীকেই দেখতে এসেছে, তাও পাত্রী হিসেবে। তার কথাই কি তবে তেহরাব বলছে? সাহিল নিজের কলার থেকে তেহরাবের হাতটা নামিয়ে বলল, বিয়ে করার তারা তো লেগেছে বটে, কিন্তু তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তেহরাবের চোখ অস্বাভাবিক রকম রক্তিম বর্ণ ধারণ করছে। বাম হাত দিয়ে নিজের ঘাড় ঘষতে ঘষতে বলে, বিয়ে করবেন ভালো কথা, আমার এলোকেশীর দিকে নজর দেন কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে মিয়া? আর কোনোদিন যদি দেখেছি আপনাকে আমার এলোকেশীর বা তার বাড়ির আশেপাশে, আই প্রমিস পরের দিন আপনার বাপ মা আপনার লাশ খুঁজে পাবে আমাদের বালিয়া ব্রিজের নিচে। সাহিল এমনিতেও তনয়াকে বিয়ে করতো না। সে তো তার বাবা মার চাপে শুধু দেখতে গিয়েছিল, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। প্রায় 4 বছরের সম্পর্ক তাদের। তার মধ্যে এই তেহরাবের সাথে ঝামেলায় জড়াতে চায় না সে। এই ছেলেকে দিয়ে কোনো ভরসা নেই তার।
ঝগড়ুটে বখাটে উচ্ছৃঙ্খল ছেলে যে সারা দিন নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে বেড়ায়। পড়ালেখা কাজকর্ম করে কিনা কে জানে। বয়স তো 20-22-এর ঘরে। তনয়া মেয়েটা অন্তত এর থেকে 3-4 বছরের বড় হবে। তবে একে গ্রামে টু করা ছাড়া আর কোনো কাজে দেখা যায় না এই ছেলেকে। ওহো, দেখা যায়, যেখানেই ঝামেলা সেখানেই তেহরাব সরকার। চিন্তা করো না, আমি এমনিতেও তনয়াকে বিয়ে করব না। তেহরাব তার সাঙ্গপাঙ্গদের চলে আসতে বলে ইশারার মাধ্যমে। অতঃপর সাহিলের কাঁধে হাত রেখে বলে, তাই মঙ্গল আপনার জন্যেও আর আমার জন্যেও। যান যান, বাড়ি যান। সাহিল বিরক্তি নিয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রস্থান করে। বাইকে হেলান দিয়ে আবার পকেট থেকে সিগারেট বের করে তেহরাব। সিগারেট ঠোঁটে চেপে রিয়াদকে বলে। তোর স্কুল নেই? রিয়াদ মাথা চুলকে বলে, কালকে থেকে যাবো, ভাল লাগে না পড়ালেখা। তেহরাব গম্ভীর মুখে সিগারেটে টান দিচ্ছে। পেছন থেকে শান্ত রিয়াদকে বলে, তুই পিচ্ছি মানুষ হয়ে আমাদের টিমে থেকে করিস কি বলতো? লাভ কি তোর? রিয়াদ ভাব নিয়ে বলে, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিছু করে না শান্ত ভাই। রিয়াদের কথা শুনে শান্ত ও ফাহিম চোখ মুখ কুচকে রিয়াদের দিকে তাকালো। ফাহিম প্রশ্ন করলো, তোর আবার স্বার্থ কি? রিয়াদ বাঁকা হেসে বলে, আমার স্বার্থ হলো ভাবির ছোট বোন আর ভাইয়ের একমাত্র শালিকা। রিয়াদের কথা শুনে ফাহিম আর শান্ত টাসকি খেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাইক স্টার্ট দেওয়ার শব্দ কানে আসতেই সবাই তেহরাবের দিকে তাকায়। তেহরাব কাউকে কিছু না বলে গম্ভীর মুখ নিয়ে চলে যায় বাইক নিয়ে। রিয়াদ থম্বা খেয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, আরে ভাই, আমাকে নিয়ে যাও। তাড়াহুড়ো করে বাড়ি এসেছে তনয়া। এই মেম্বারের ছেলের ভয়ে অষ্ঠিষ্ট সে। তনয়ের মা তানিয়া উঠান ঝাড়ু দিচ্ছে। টিনের বাড়ি, চারপাশে আম কাঁঠাল ও নিম গাছ। টিনের গেট খুলে তনয়া বাড়িতে আসতেই তানিয়া ঝাড়ু দিতে দিতে বলল, গোসল করে খেয়ে নে যা। তনয়া কিছু না বলে দ্রুত নিজের ঘরে চলে আসলো। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বিছানায় বসলো। বড় বড় করে কয়েকবার শ্বাস নিল সে। কিছুই ভালো লাগছে না তার। এই মেম্বারের ছেলেটা পথে ঘাটে এসে তার রাস্তা আটকায়। সে কি বুঝে না গ্রামের লোক এসব দেখলে তার নিন্দা করবে? মাথা থেকে ওড়না ফেলে নীল রঙের 3 পিস নিয়ে বাইরে আসলো তনয়া। তাদের গোসলখানাটা বাইরে, তার উপর চাপ কল। কল পাড়ে আসতেই দেখে 1 বালতি পানি ভরে রাখা। নিশ্চয়ই তার মা ভরে রেখেছে। স্মিত হাসল তনয়া। দ্রুত গোসল শেষ করলো। ভেজা কাপড়গুলো উঠানে বাঁধা তারে মেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এখন একটু শান্তি লাগছে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাত খেয়ে নে। তানিয়ার হাতে 1 বোল কাঁচা আম। গতরাতে ঝড় হয়েছে বিধায় এই ছোট ছোট আমগুলো পড়ে গেছে। চিলেকোঠার রুম থেকে রান্নাঘরে নিয়ে যাচ্ছে সেগুলো। হয়তো আচার বানাবে। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে খেয়ে আই। আমগুলো ছিলে দে, আম শক্ত বানাবো। তনয়া মাথা নাড়িয়ে খাবার রুমে চলে আসে। টেবিলে ভাত বেড়ে রাখা, সাথে রুই মাছ ভাজা আর ডাল। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো রান্নাঘরে। তানিয়া আম ছিলছে। তনয়া বসলো পাশে। আমার কাছে দাও। তানিয়া দেয় না, উল্টো মুখ গম্ভীর করে নিজের মতো কাজ করতে লাগে। তনয়া ভ্রু কুচকাল। হঠাৎ তার মায়ের হলো কি? আমু কি হয়েছে? কিছু নিয়ে রেগে আছো? তানিয়ার হাত থেমে যায়। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে তনয়ার দিকে তাকায়। থমথমে গলায় বলে, মলি কালকে রাতে কোনো এক ছেলের সাথে পালিয়ে গেছে। মান সম্মান শেষ একদম। মায়ের মুখে এমন কথা শুনে আহাম্মকের ন্যায় তাকিয়ে থাকে তনয়া। মলি তার ছোট খালার মেয়ে, সবে 9-এ উঠেছে। এর মাঝেই এসব। অবশ্য মনে মনে কিছুটা খুশিও হলো তনয়া, কারণ তার ছোট খালা প্রতিবার তাদের বাড়িতে আসলেই একটি কথা বলে তার মায়ের কান ভাঙাতো। মাইয়া বড় হয়েছে আপা, বিয়া দাও। এখনকার মাইয়াগো ভরসা আছে, কখন কার লগে কে ইচ্ছা কইরা ভাইগা যায়। এখন তো তার মেয়েই ভেগে গেছে। আর মনে ফট করে হেসে ফেলে তনয়া। তার খেয়ালই নেই তার সামনে যে তার মা বসা। তানিয়া আর চোখে তনয়ার দিকে তাকালো। তনয়া হাসি থামিয়ে মাথা নিচু করে ফেললো। আর যাই হোক, তুই জানো আমাদের মান সম্মান ডুবাস না। তানিয়ার ঠ্যাস মারা কথায় মন খারাপ হলো তনয়ার। সে ওই রকম মেয়ে না। 2 চোখ মুহূর্তেই অশ্রুতে টইটম্বুর হয়ে উঠল। ঠিক সেই সময় শফিকের ডাক পড়ল তনয়ার। বাবার কণ্ঠস্বর শুনে আড়ালে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো সে। শব্দ করে বলল, আসছি। মায়ের দিকে একবার তাকিয়ে মুখ ভেঙে রান্নাঘর থেকে প্রস্থান করলো। দৌড় লাগালো বসার ঘরের দিকে। মোট 4টি রুম। একটিতে মেহমান আসলে বসতেও থাকতে দেওয়া হয়। 2টি বেডরুম আর একটি চিলেকোঠা, যেখানে খাবার রাখা হয়। বসার ঘরের দরজার সামনে আসতেই পা জোড়া থেমে যায় তনয়ার। সোফাতে পেছন ঘুরে বসে থাকা লোকটার মুখ না দেখলেও ঠিক চিনে গেছে পেরেছে সে। শুকনো ঢোক গিলল তনয়া। এই তোহরাব এখানে কি করছে? তনয়া খেয়াল করলো তার বাবা ও তেহরাব গুরুতর কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। কিন্তু তেহরাবের সাথে তার বাবার কিসের দরকার? নানা রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তনয়ার। এর মাঝে শফিক বলে উঠল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? নাস্তা পানি নিয়ে আয়। শফিকের দৃষ্টি অনুসরণ করে তেহরাব পেছনে তাকায়। গম্ভীর গলায় বলে, কিছু লাগবে না, শুধু 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। তনয়া দ্রুত মাথা নাড়িয়ে চলে গেল। নিজের নখ কামড়াতে কামড়াতে খাবার রুমে চলে আসলো। জগে পানি নেই, এখন আবার কল চাপতে হবে। ঠোঁট উল্টে বিরক্তি নিয়ে কলপাড়ে আসে তনয়া। এসে দেখে তেহরাব দাঁড়িয়ে আছে। তনয়ার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কল চাপ, আমি হাত মুখ ধুবো। তনয়া বাধ্য মেয়ের মতো জগ পাশে রেখে কল চাপতে লাগলো।
তেহরাব বেশ লম্বা হওয়ায় তাকে ঝুঁকে হাত মুখ ধুতে হচ্ছে। তার উপর শার্টের উপরের বোতামগুলো খোলা, যার কারণে তেহরাব যতবার নিচু হচ্ছে ততবার তনয়ার নজর পড়ছে তেহরাবের লোমহীন ফর্সা বুকের দিকে। পুরুষালী সত্য গড়নের দেহে শার্টটা চিপকে আছে। তনয়া না চাইতেও তার চোখ বারবার চলে যাচ্ছে তেহরাবের দৃশ্যমান বুকের দিকে। তেহরাবের নজরে পড়ল বিষয়টা, ভ্রু কুচকি সোজা হয়ে দাঁড়ালো সে। আমার মতো সুদর্শন জামাই পেলে স্বয়ং মিস ইউনিভার্স পর্যন্ত রাত দিন তাকিয়ে থাকবে, আর তুই তো সেখানে গ্রামের পীরে কামেল ঝটিকা। তেহরাবের কথা শুনে তনয়া হতবম্বের ন্যায় তার দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, এটা ঠিক, তেহরাব দেখতে বেশ সুদর্শন। এই গ্রামের ছোট ছোট নিবলি থেকে শুরু করে সবাই একে পছন্দ করে। তার উপর গুন্ডা বদমাশদের নাকি মেয়েদের দুর্বলতা বেশি থাকে, কিন্তু সেও কম কিসে, রোজ কত কত ছেলে পাকে প্রপোজ করে, নিহাতি সে পাত্তা দেয় না। আর তেহরাব কিনা তাকে অপমান করলো, তাও আবার পীরে কামিল ঝটিকা বলে। হাত দিয়ে মুখে লেগে থাকা পানিগুলো ঝেড়ে ফেলে তনয়ার দিকে তাকালো তেহরাব। তনয়ার ওড়নার কোনা দিয়ে মুখ মুছে বলে, এখন থেকে স্বামী সেবা করার অভ্যাস কর। বিয়ের পর সারাদিন তোকে দিয়ে কাজ করাবো, পা টেপানো থেকে শুরু করে রান্না বান্না, ঘর মোছা, কোনোটাই বাদ রাখবো না। তেহরাবের এমন কাণ্ডে তনয়া হকচকিয়ে যায়, তাকাতে লাগে এদিক ওদিক। ভাগ্যিস কেউ নেই, তাহলে কি হতো? মনে মনে বিড়বিড় করলো। আপনার বউ হতে আমার বয়ে গেছে, দুনিয়াতে ছেলের অভাব নাকি? তনয়া কিঞ্চিত রাগ নিয়ে মুখে কিছু বলতেই যাবে, তার আগেই তেহরাব তাকে আটকে দিয়ে বলে, একদম কথা বলবি না। আজকে তুই আমাকে দেখে ফরফর করে চলে এসছিস, মাথা মেজাজ এমনিতেই চটে আছে। এখন তুই ভুলভাল কিছু বললে এখানে এক আছাড় মারবো। তনয়া চুপ হয়ে যায়, জগটা হাতে নিয়ে পানি ভরতে থাকে। তেহরাব পেছনে দাঁড়িয়ে তনয়াকে উদ্দেশ্য করে বলে, আজকে তোকে একদম নীল পরীর মতো লাগছে এলোকেশি। তেহরাবের হাসকি সরে বলা কথাটি শুনে তনয়া জমে যায়। কিছু তো আছে ওই নামে, যে নামে ডাকলে তার অন্যরকম শিহরণ কাজ করে। এই লোকেশে কি আছে এই নামে? গা শীতল করা শব্দ। না চাইতেও বারবার অন্যরকম অনুভূতি ডানা মেলতে চায় যখন তেহরাবের কণ্ঠে এই নামটি শোনে তনয়া। কিন্তু না, সেটা করতে পারে না। সে তার মা বাবার বিরুদ্ধে যাবে না, এমন কোনো কাজ করবে না যার জন্য তার বাবা কষ্ট পাক বা সম্মান নষ্ট হোক। তনয়া জগ হাতে নিয়ে তেহরাবকে পাশ কাটিয়ে চলে যায়। তেহরাব সেদিকে তাকিয়ে ফিসফিস করে বলে, কেন বুঝিস না আমাকে এলোকেশি? তোর জন্য এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, পড়ে রইলাম এই টুটু বন্দরে, আর তুই কিনা আমাকে অবজ্ঞা করিস। আমি আপনার থেকে বয়সে বড়, এটি কি আপনি ভুলে গেছেন? মন কি আর বয়স বোঝে রে পাগলি? তুই বড় কি ছোট জানি না, আমার তোকেই চাই। তনয়া ঠান্ডা জলের জগ হাতে নিয়ে বাবার ঘরের দিকে যাচ্ছিল। তেহরাবের শেষ কথাগুলো যেন তার কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছিল। মন কি আর বয়স বোঝে রে পাগলি? তুই বড় কি ছোট জানি না, আমার তোকেই চাই। এই কথাগুলো তাকে মুহূর্তের জন্য দ্বিধায় ফেলে দিল। সে বাবার ঘরে প্রবেশ করলো। বাবা শফিক আর তেহরাব তখনও সোফায় বসে গভীর আলোচনা করছিল। তেহরাবের মুখে মুখে এখনও এক ধরনের কর্তৃত্ব আর অধিকারের ছাপ। তনয়া সোজা বাবার দিকে তাকিয়ে জগটি টেবিলে রাখলো। গ্লাস নেওয়ার জন্য হাত বাড়াতেই তেহরাব দ্রুত একটি গ্লাস টেনে নিয়ে নিজের দিকে টেনে নিল। এই যে শুনুন, তানিয়া আন্টি কি করছেন এখন? তনয়ার মায়ের নাম ধরে ডাকতেই তনয়া চমকে উঠল। তেহরাব সাধারণত তাদের বাড়ির ভেতরের মানুষদের এভাবে সম্বোধন করে না। শফিক ধীরে সুস্থে উত্তর দিল, এই তো আম সত্য বানানোর জন্য আম চিল্লাচ্ছে। কেন, কিছু বলবি? না, এমনি জিজ্ঞেস করলাম। আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম, একটু ব্যক্তিগত। তেহরাব কৌতূহলী হয়ে তনয়ার দিকে তাকালেন। তেহরাব উঠে দাঁড়ালো, তার হাতে তখনও গ্লাসে অর্ধেক জল। সে তনয়ার দিকে একবার তাকিয়ে আবার বাবার দিকে ফিরল। শুনেন চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কথাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে শফিক গ্লাস হাতে নিতে গিয়ে থেমে গেলেন। তার মুখ থেকে বের হওয়া দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে গেল। তনয়া যে কিনা গ্লাস রাখতে যাচ্ছিল সে পাথরের মতো জমে গেল। তার বাবার মুখ দেখেই সে বুঝতে পারল পরিস্থিতি কতটা গুরুতর। শফিক তার মেয়ের দিকে তাকালেন, তারপর তেহরাবের দিকে। তেহরাবের চোখে মুখে কোনো রকম দ্বিধা নেই, দৃঢ়তা ছাড়া আর কিছুই নেই। বিয়ে মানে কি তেহরাব? তুমি আমার মেয়ের জন্য পাত্র দেখতে এসেছো নাকি? চাচা, আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি তো আগেও বলেছি আমি তনয়াকে পছন্দ করি, আর তনয়াও আমাকে পছন্দ করে। আপনারা শুধু একবার বিয়ের দিন ঠিক করে দিন। তেহরাবের এই মিথ্যাচার শুনে তনয়ার রক্ত টকবক করে উঠল। সে বাবার সামনে কোনো কথা বলতে পারছিল না, কারণ এতে তেহরাবের উস্কানি আরও বাড়বে। শফিক উঠে দাঁড়িয়ে তেহরাবের কাঁধে হাত রাখলেন। দেখ বাবা, তনয়া আমার একমাত্র মেয়ে। দেখো বাবা, তনয়া আমার একমাত্র মেয়ে, আর ওর বিয়ে আমি সজ্ঞানে ওর ইচ্ছা মতো দেবো। তুমি যেমন বলছো যে ও তোমাকে পছন্দ করে, আসলে কি তাই? চাচা, আপনি পুরনো দিনের মতো ভাবছেন? আজকালকার মেয়েরা যা চায় তা মুখে বলতে পারে না, কিন্তু ওদের আচরণে সব বোঝা যায়। তনয়া শুধু একটু লাজুক। এই সময় ঘরের দরজায় তনয়ার মা তানিয়া এসে দাঁড়ালেন, হাতে আম ছাড়ানোর ছুরি। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত এগিয়ে এলেন। কি হচ্ছে এখানে? এত সকালে এত কাঠখোট্টা কথা? তুমি ভেতরে যাও তানিয়া, তেহরাব আর আমি একটা জরুরি কথা বলছি। জরুরি কথা নাকি গলার আওয়াজ তুলে আমার মেয়েকে ভয় দেখাচ্ছ? আমি জানি এই ছেলেটা কি। তানিয়ার কড়া কথায় তেহরাব সামান্য নড়ে চড়ে বসল। সে বুঝতে পারল তনয়ার বাবা মা দুজনেই তার প্রস্তাবে রাজি নন। মায়ের দিকে তাকিয়ে তনয়ার ভেতরের চাপা ক্ষোভ যেন বাঁধ ভাঙার অপেক্ষায় ছিল। সে মুহূর্তে সিদ্ধান্ত নিল আর ভয় নয়, বাবার সম্মান রক্ষা করতেই হবে।
সে দ্রুত বাবার পাশে এসে বাড়ালো। বাবা, তুমি কোনো ভয় পেও না। তোহরাব সাহেব, আপনি আমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছেন যে আমি আপনাকে পছন্দ করি। এটা সম্পূর্ণ মিথ্যা। তেহরাব অবাক হয়ে তনয়ার দিকে তাকালো। তার আত্মবিশ্বাসে প্রথম চিড় ধরল। এতক্ষণ ধরে সে ভেবেছিল তনয়া ভয়ে চুপ করে থাকবে। কি বললি তুই? সাহস কত তোর? সাহস নয়, সত্য বললাম। আপনি একজন উচ্ছৃঙ্খল বখাটের লোক। আমার বাবা মা কখনোই আপনার মতো ছেলেকে আমার জন্য উপযুক্ত মনে করবে না। আর আমার কোনো দুর্বলতা নেই যে আপনার প্রস্তাবে রাজি হতে হবে। তেহরাব ক্রোধে কাঁপতে লাগলো। তার মুখের স্বাভাবিক সৌন্দর্য যেন কদর্য রূপ নিল। সে সোজা তনয়ার দিকে এগিয়ে গেল, যেন এখনই তাকে আঘাত করবে। তুই বেশি চালাক হয়ে গেছিস। কালকেই তোকে আমি তুলে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে বাইকের দ্রুত গতি এবং রিয়াদের গলা শোনা গেল। বাইরে থেকে, ভাইজান, ভাইজান, তাড়াতাড়ি আসেন, ঝামেলা হয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনায় তেহরাবের মনোযোগ অন্যদিকে গেল। সে রাগে গড়গড় করতে করতে দ্রুত বেরিয়ে গেল। যাওয়ার আগে তনয়াকে উদ্দেশ্য করে শুধু বলল, এলোকেশি, মনে রাখিস। তেহরাব চলে যাওয়ার পর বাবা মা দুজনেই তনয়ার দিকে তাকিয়ে রইলেন। শফিক মেয়েকে জড়িয়ে ধরলেন। আমার সাহসী মেয়ে, আমি জানতাম তুই সব সামলে নিবি। তনয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তেহরাবের শীষ হুমকি তার মনে ভয় জাগিয়ে রাখল। তেহরাব তনয়াদের বাড়ি থেকে বেরিয়ে দ্রুত বাইকে উঠে বসল। রিয়াদ, শান্ত ও ফাহিম ততক্ষণে বাইক স্টার্ট দিয়ে রেখেছে। রিয়াদের চোখে মুখে গভীর উদ্বেগ, যা তেহরাবের মেজাজ আরও বাড়িয়ে দিল। কি হয়েছে রিয়াদ? এমন হাঁসফাঁস করছিস কেন? ভাইজান, সাহিল স্যার রে ভালো ভালো যাইতে দিলেন কেন? ওই লোক তো সব মানতে নারাজ। তেহরাব বাইক ঘুরিয়ে নিল। গতি বাড়াতে বাড়াতে তার চোখ লাল হয়ে উঠেছে। কোন সাহিল? কলেজ গেটে যেটার কলার ধরে কথা বলছিলাম? আরে না ভাই, সেই সাহিল না, আরেকজন। আমাদের পাশের গ্রামে মোবারকের ছেলে সাহিল। তেহরাবের বাইকের গতি হঠাৎ ব্রেক কষে থেমে গেল। ধুলো উড়ে গিয়ে রিয়াদের চোখে মুখে পড়ল। তেহরাবের কণ্ঠস্বর এতটাই নিচু আর শীতল হয়ে গেল যে তা রিয়াদের কানেও খুব ভয়ের সৃষ্টি করল। মোবারকের ছেলে? তার সাথে আমার কিসের ঝামেলা? পরিষ্কার করে বল। ভাইজান, মোবারকের ছেলে সাহিল না। কালকে রাইতে আমাগো মলি নামটি শোনা মাত্রই তেহরাবের মাথায় যেন আগুন জ্বলে উঠল। মলি তাদের ইউনিয়ন মেম্বারের ভাগ্নি, অর্থাৎ তেহরাবের আপন ছোট বোন, যে কিনা গতকাল রাতে পালিয়ে গেছে। ওই সাহিল মালিকে ভাগিয়ে নিয়ে গেছে ভাই। কাল রাতে থেকে সব খুঁজতেছি, অবশেষে খবর পাইলাম তারা নাকি আমাদের উত্তরপাড়ার মসজিদে লুকিয়ে আছে, বিয়ে শাদী করবে বইলা। তেহরাবের পুরো মুখমণ্ডল হিংস্র হয়ে উঠল। তার বাবা ইউসুফ সরকারের মান সম্মান ইউনিয়ন জুড়ে ছড়িয়ে আছে, আর সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তার নিজের বোন। উত্তরপাড়া? চল, আজ ওই সাহিল আর মলি দুজনের কপালেই চরম দুর্ভোগ আছে। আমার বোনের মতো একটা পিচ্চি মেয়েকে ভাগিয়ে নিয়ে যাওয়ার সাহস, ওর বালিয়া ব্রিজের নিচে লাশ খুঁজে পাওয়ার ইচ্ছেটা বোধহয় খুব বেশিই জেগেছে। তেহরাব তার বাইকের অ্যাক্সেলারেটর এমনভাবে টান দিল যে বাইকের চাকা মুহূর্তেই মাটির সাথে ঘষা খেয়ে তীব্র শব্দ করে এগিয়ে গেল। রিয়াদ, শান্ত আর ফাহিম তড়িঘড়ি করে নিজেদের বাইক নিয়ে তেহরাবের পিছু নিল। চৌহাট ইউনিয়নের রাস্তা ধরে তিনটে বাইক যেন সাক্ষাৎ মৃত্যুদূতের মতো ছুটে চলল উত্তরপাড়ার মসজিদের দিকে। তেহরাবের মাথায় তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। তনয়ার সাথে তার বিবাদের ক্রোধ এখন যেন মুবারকের ছেলের উপর গিয়ে পড়ল। সে মনে মনে ভাবল, এই কাজটা যদি সাহিলের না হয়ে অন্য কারো হতো তাহলে সে শুধু মারধর করে ছেড়ে দিত, কিন্তু এটা তার নিজের বোন। গ্রামের মানুষের মুখে তার বাবার দুর্নাম সে সইতে পারবে না। রাস্তার মোড়ে একদল লোক জটলা করে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, ওই দেখ, ইউসুফ সরকারের পোলা, ঝামেলা হয়েছে মনে হয়। তেহরাব কোনো দিকে ভ্রুক্ষেপ করল না। মিনিট 5 মধ্যে তারা উত্তরপাড়ার মসজিদের কাছাকাছি পৌঁছে গেল। মসজিদ সংলগ্ন এলাকায় ভিড় নেই, কিন্তু বাইক দাঁড় করানোর শব্দে মসজিদের ভেতর চাপা উত্তেজনা সৃষ্টি হলো। ভাইজান চলেন। তেহরাব বাইক থেকে নামল, তার হাতে থাকা চেনটা টেনে বের করল। দাঁতে দাঁত চেপে মসজিদের গেটের দিকে এগিয়ে গেল। শান্ত আর ফাহিম দুই দিক থেকে রিয়াদকে অনুসরণ করল। রিয়াদ তার কোমরে গোজা ধারালো ছুরিটির দিকে একবার হাত বুলিয়ে নিল, চিৎকার করে, এই মোবারকের পোলা সাহিল, বেরিয়ে আয়। আমি জানি তুই ভেতরে লুকিয়ে আছিস। আমার বোনের জীবন নষ্ট করবি তুই? তোর সাহস কত? মসজিদের ভেতর থেকে কোনো সাড়া নেই। নীরবতা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তেহরাব এবার পা দিয়ে মসজিদের গেটে জোরে লাথি মারল। বের হ বলছি, নয়তো আজ এই মসজিদের ভেতরেই তোকে শেষ করে দেব। কিছুক্ষণের মধ্যেই ভীত সন্ত্রস্ত মলি আর তার পাশে দাঁড়ানো সাহিল গেট খুলে বেরিয়ে এলো। সাহিলের মুখ ফ্যাকাশে, চোখে মুখে চরণ ভয়। মলির ঘুমটা দিয়ে ঢাকা, সে শুধু ডুকরে কাঁদছে। তোর এত বড় স্পর্ধা সাহিল, আমার ঘরের মেয়ের হাত ধরে পালাবি তুই? তোর কি মরার ভয় নেই? তেহরাবের ভয়ঙ্কর চিৎকার আর তার হাতের ধাতব চেন দেখে সাহিলের হাত পা যেন অবশ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মলির পেছনে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু মলির কান্না থামছিল না। ভাইজান, আমি সাহিলকে ভালোবাসি, আমরা বিয়ে করব। মলির কথা তেহরাবের রাগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। তেহরাব দ্রুত সাহিলের দিকে এগিয়ে গেল।
সাহিলকে রক্ষা করার জন্য মলি মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করতেই তেহারাব তাকে এক পাশে সরিয়ে দিল। সরে দাঁড়া মলি, তুই কি জানিস তোর জন্য আব্বার কি পরিমাণ অপমান হচ্ছে? এই বখাটেটার জন্য আমাদের চৌহাট ইউনিয়নের মেম্বারের সম্মান ডুবাবি তুই। মলি মাটিতে পড়ে কাঁদতে লাগলো। তেহারাব আর দেরি করল না, চেন দিয়ে সজোরে সাহিলের পিঠে আঘাত করল। আহা, প্রথম আঘাতেই সাহিল মাটিতে লুটিয়ে পড়ল। তেহারাব যেন পাগলের মতো হয়ে গেছে, সে একের পর এক আঘাত করতে লাগলো। আমার বোনের জীবন নষ্ট করবি? আমার বোনের জীবন নষ্ট করবি? তোর বাবার টাকা আছে বলে তুই যা খুশি তাই করবি? জানিস না ইউসুফ সরকারের পরিবারে হাত দিলে হাত থাকে না? রিয়াদ আর শান্ত ততক্ষণে মসজিদের আশেপাশে কড়া পাহারা দিচ্ছে, যাতে কেউ ঝামেলা মিটমাট করতে এগিয়ে না আসে। ফাহিম ভয়ে ঢোক গিলছে, সে তেহারাবের এমন হিংস্র রূপ আগে দেখেনি। ভাইজান মেরো না ওকে, মেরো না ভাইজান। তেহারাব থামার কোনো লক্ষণ দেখাচ্ছিল না। সাহিলের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। ঠিক সেই সময় দূর থেকে একটি জিপ গাড়ির শব্দ শোনা গেল। ভাইজান, পুলিশের গাড়ি মনে হচ্ছে, দ্রুত চলেন। পুলিশের নাম শোনা মাত্রই তেহারাব ধমকে গেল। ইউসুফ সরকার মেম্বার হলেও পুলিশি ঝামেলা তিনি কখনোই চান না। তেহারাব শেষবারের মতো সাহিলের বুকের ওপর পা রেখে দাঁত কিরমির করে বলল, মনে রাখিস, আজকে তোকে ছেড়ে দিলাম শুধু আব্বার সম্মানের জন্য। আর যদি আর কোনোদিন তোকে এই ইউনিয়নের আশেপাশে দেখি, তোর লাশও খুঁজে পাবি না। আর মলি, তুই বাড়ি চল। তেহারাব মলিকে টেনে তুলল। তার মুখ দেখে মলি ভয়ে কাঁপতে লাগলো। তেহারাব রিয়াদকে ইশারা করল। ফাহিম, তুই সাহিল রে ওইখানে ফালাইয়া নিয়ে বাইক নিয়ে চল। তেহরাব ভাইজান রে ফলো কর। মলিকে মাঝখানে বসিয়ে তেহারাব দ্রুত বাইক নিয়ে অন্ধের মতো বাড়ির দিকে রওনা হলো। রিয়াদ, শান্ত ও ফাহিমও পিছু নিল। উত্তরপাড়ার মসজিদের সামনে রক্তাক্ত সাহিল একা পড়ে রইল, আর তার পাশে পড়ে রইল মলির ঘোমটা। তেহারাব তীব্র গতিতে বাইক চালাচ্ছে, তার বুকের ভেতর ক্রোধের আগুন তখনও জ্বলছে। বাইকের পিছনে মলি ভয়ে কাঁপছে, ফুপিয়ে কাঁদছে। তাদের গ্রামের রাস্তা এখন অনেকটাই নীরব। কাঁদবি না, চুপচাপ থাক। মলির কান্না আরও বেড়ে গেল। তেহারাব এবার বাইক থামিয়ে পিছন ফিরে মলির দিকে তাকালো। বল, এই সাহস কোথায় পেলি তুই? তোর না লেখাপড়ার বয়স, আর তুই কিনা পালিয়ে বিয়ে করতে যাস? তোর ছোট খালা তোকে কি বলতো? মেয়ে বড় হয়েছে, বিয়ে দাও। এখন দেখ, তোর জন্যই এই গ্রামে আমাদের মাথা নিচু হলো। আমি জানি না, আমি সাহিলকে ভালোবাসি। আমি কালকেই চলে যেতাম, কিন্তু আমার ভয় করছিল, তাই মসজিদে লুকিয়েছিলাম। তেহরাব মলির উত্তর শুনে আর কোনো কথা বলল না। সে জানে এই মুহূর্তে তার বাবার মুখোমুখি হতে হবে। ইউসুফ সরকার ছেলেকে নিয়ে খুশি হলেও বোনের এই কাণ্ড তিনি কোনোভাবেই মানবেন না। চল, আব্বা এখন তোকে কি করেন সেটাই দেখবি। তাদের বাড়ি এসে পৌঁছতেই ইউসুফ সরকার নিজেই গেটের কাছে দাঁড়িয়েছিলেন। তার চোখে মুখে রাগ আর হতাশা স্পষ্ট। তেরাব, ওকে নিয়ে এসেছিস? মলি বাবার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পেল না। সে তেহরাবের পেছনে লুকিয়ে দাঁড়ালো। আমার মান সম্মান সব শেষ করে দিলি মলি। তোর খালা সবসময় বলতো এই যুগের মেয়েরা বড়সার নয়। আজকে তার কথাই সত্যি হলো, কালকে তোর বিয়ে। আব্বা, এত দ্রুত? কার সাথে? যার সাথেই হোক, যে আমাদের মান সম্মান রক্ষা করবে। তুই কি ভাবছিস তোর এলোকেশি আমার মান সম্মান রক্ষা করবে? তার বাবা যে ধরনের ছোট লোক, যা ভিতরে। ইউসুফ সরকারের কঠিন কথা শুনে তেহরাবের চোখ মুখ শক্ত হয়ে গেল। তনয়ার বাবাকে অপমান করায় সে ক্ষণিকের জন্য হলেও আঘাত পেল। তনয়ের বাবাকে টেনে আনছো কেন আব্বা? উনি কি করলেন? চুপ কর, তুই আমার বড় ছেলে, তুই যা খুশি তাই করবি, আর আমি চুপ করে থাকবো? তোর জন্য আমি কোনোভাবে শফিকের মেয়েকে আমার ঘরের বউ করব না। তেহরাব আর প্রতিবাদ করল না। সে বুঝতে পারল এই মুহূর্তে তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে আরও বড় ঝামেলা হবে। এদিকে তনয়ারা তখন দুপুরের খাবার শেষ করে সবে বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ আগে তেহরাব সরকারের হাতে সাহিলের মার খাওয়ার খবর গ্রামে দ্রুত ছড়িয়ে পড়েছে। তনয়ার মা তানিয়া উৎকণ্ঠা নিয়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন, মোবারকের ছেলেকে নাকি তেহরাব সরকার মেরে ফেলেছে। মলি পালিয়ে গেছিল বলেই। হ্যাঁ শুনছি, তবে মরিনি, মারাত্মকভাবে আহত হয়েছে। আল্লাহ জানে মেম্বারের ছেলে গ্রামে আর কত ঝামেলা করবে। ঠিক তখনই তাদের টিনের গেট খুলে ইউসুফ সরকার নিজেই ভেতরে ঢুকলেন। তার সাথে আছেন চৌহাট ইউনিয়নের গণ্যমান্য আরও 2-3 জন। শফিক দ্রুত উঠে দাঁড়ালেন। আরে ইউসুফ ভাই, আসেন আসেন। না শফিক ভাই, বসার সময় নেই, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। তোমার মেয়ে তনয়াকে আমি আমার বড় ছেলের বউ করে নিতে চাই। ইউসুফ সরকারের কথা শুনে শফিকের হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। তনয়া যে কিনা ওড়না ঠিক করতে যাচ্ছিল, সে পাথরের মতো দাঁড়িয়ে গেল। তোমার মেয়েকে আমার ঘরে বউ করে আনলে আমার ছেলে তেয়ারাব আর কোনোদিন ঝামেলা করবে না। এই বিয়ের মাধ্যমে আমাদের 2 পরিবারের সম্পর্ক তৈরি হবে। তুমি হ্যাঁ বলো?
শফিক তেহরাবের উদ্ধত আচরণ আর তার মেয়ের স্পষ্ট প্রত্যাখ্যানের কথা ভুলে যেতে পারলেন না। তিনি তেহরাবের বাবার সামনে মাথা নোয়ালেন না। ইউসুফ ভাই, তনয়া আমার একমাত্র মেয়ে। আর আর না শফিক, আমার ছেলে তোমার মেয়েকে ভালোবাসে। তাছাড়া আমার ছেলের হাত থেকে বাঁচানোর তোমার মেয়েকে একটাই উপায়, ওকে তেহরাবের সাথে বিয়ে দেওয়া। নয়তো তুমি তো জানোই, তেহরাব যখন কাউকে চায় তখন তাকে না পাইলে কি করতে পারে। ইউসুফ সরকারের শেষ কথাটি ছিল স্পষ্ট হুমকি। তনয়া ভীত চোখে তার বাবার দিকে তাকালো। ইউসুফ সরকারের হুমকি শফিকের হৃদয়ে আঘাত করল। তিনি একজন সজ্জন ব্যক্তি, গ্রামের সাধারণ মানুষ হিসেবে তিনি মেম্বারের ছেলের বখাটেপনার কাছে তার মেয়ের জীবন তুলে দিতে চান না। কিন্তু ইউসুফ সরকারের ক্ষমতা আর তেহরাবের উচ্ছৃঙ্খলতা দুই মিলিয়ে এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউসুফ ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু তেহরাব আপনার ছেলে। আমার মেয়ে তার চেয়ে 3-4 বছরের বড়। তার উপর তেহরাব যে ধরনের কাজ করে বেড়ায়, তাতে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। শফিকের দুর্বল প্রতিবাদে ইউসুফ সরকার যেন আরও কঠিন হলেন। তিনি শান্তভাবে সোফায় বসলেন, যেন এবার তিনি আলোচনার মোড় নিজের দিকে ঘোরাবেন। শুনো শফিক, গ্রামের মানুষ জানে তেহরাব কেমন, কিন্তু এটাও জানে যে তেহরাব তার বাবাকে খুব মান্য করে। আমি কথা দিচ্ছি, বিয়ের পর তেহরাব আর কোনো বকাটেপনা করবে না, সে সোজা হয়ে যাবে। তাছাড়া আমাদের চৌহাট ইউনিয়নের বড় ছেলের বউ হওয়া তোমার মেয়ের জন্য তো আর বড় কথা নয়। শফিকের কাছে সম্মানের চেয়ে মেয়ের জীবনের মূল্য অনেক বেশি। তিনি স্থির চোখে ইউসুফ সরকারের দিকে তাকালেন। সম্মান আমি চাই না ইউসুফ ভাই, আমি আমার মেয়ের শান্তি চাই। আমার মেয়ে যদি তেহরাবকে পছন্দ না করে, তাহলে জোর করে এই বিয়ে আমি দিতে পারি না। ইউসুফ সরকার এবার একটু রুষ্ট হলেন, তার মুখের ভাব কঠিন হয়ে উঠল। তোমার মেয়ে পছন্দ করে কিনা সেটা বড় কথা নয় শফিক। তেহরাব যখন তোমার মেয়েকে ভালোবাসে, তখন সে তাকে না পেলে তাহলে আরও বেশি বকাটে হয়ে উঠবে। আর সেটা হলে আমি তো তোমার মেয়ের রাস্তা আর আমার ছেলের ঝামেলা কোনোটাই ঠেকাতে পারবো না। তুমি কি চাও তোমার মেয়েকে জোর করে তেহরাব নিয়ে যাক? সে তো আগেও এমনটা করেছে, তুমি জানো না? ইউসুফ সরকারের এই সরাসরি হুমকির পর শফিক আর কোনো কথা বলতে পারলেন না। তিনি মাথা নিচু করে নিলেন। পাশে দাঁড়িয়ে তনয়া ভয়ে কাঁপছে। তার মনে হচ্ছে তার বাবার অসহায়তার কারণ সে নিজেই। তেহরাবের হাত থেকে বাঁচার জন্য সে আর কোনো পথ দেখতে পাচ্ছে না। আমার জন্য বাবা এত কষ্ট পাচ্ছেন, আমাকে কিছু একটা করতে হবে। তনয়া সাহস সঞ্চয় করে এগিয়ে এলো। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক ধরনের স্থিরতা। আব্বা, তা ফিসফিস করে, না মা, তুই কোনো কথা বলিস না। তনয়া তার বাবাকে আশ্বস্ত করার ভঙ্গিতে ধরল, তারপর সরাসরি ইউসুফ সরকারের দিকে তাকালো। ইউসুফ কাকা, আমি তোহরাবকে বিয়ে করতে রাজি। তনয়ার কথা শুনে শফিক, তানিয়া এবং ইউসুফ সরকার সবাই চমকে উঠলেন। শফিকের মুখটা বেদনায় কালো হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারলেন না যে তার মেয়ে এভাবে আত্মসমর্পণ করবে। তনয়া, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বা, তোহরাব আমাকে ভালোবাসে, আর তোহরাবের মতো ক্ষমতাশীল মানুষকে স্বামী হিসেবে পেয়ে হয়তো আমার আর কোনো বিপদ হবে না। তনয়ার মুখে ভালোবাসার কথা শুনে ইউসুফ সরকার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি মনে মনে ভাবলেন, যাক, অবশেষে তার ছেলের পাগলামি সফল হলো। এই তো, এটাই আমি আশা করছিলাম তোমার কাছ থেকে তনা। তুমি তো বেশ বুদ্ধিমতী মেয়ে। শুনো শফিক, আগামী দিনে বিয়ের দিন ঠিক করা যাক, দেরি করে লাভ নেই। শফিক নিরুপায় হয়ে মাথা ঝাঁকালেন, তার চোখে জল, কিন্তু তিনি তা প্রকাশ করলেন না। ইউসুফ সরকার খুশি মনে বিদায় নিলেন। ইউসুফ সরকার চলে যাওয়ার পর শফিক আর তানিয়া তনয়ার দিকে তাকিয়ে কেন করলি মা এই কাজ? তুই তো তাকে ঘৃণা করিস, তুই কেন এই বখাটেটাকে বিয়ে করতে রাজি হলি? আমি আপনাকে বাঁচাতে চেয়েছি আব্বা। আমি জানি আপনি তোহরাবকে না বললেও ও আরো বড় ঝামেলা করত, গ্রামের মানুষের সামনে আপনার অসম্মান করত। আমি আপনার মায়ের শান্তি চাই। রইলেন। তনয়ার এই আত্মত্যাগ শফিকের হৃদয় ভেঙে দিল। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তোর জীবন দিয়ে আমাদের শান্তি, এটা আমি চাই না মা। আমরা অন্য কোথাও চলে যাব, তবু এই বিয়ে হবে না। না আব্বা, আমাকে বিয়ে করতে দিন, তবে আমারও কিছু শর্ত আছে। তোহরাবের কাছে নয়, আমি আমার শর্ত রাখবো আপনার কাছে। শফিক কৌতূহলী হলেন। তনয়া চোখ মুছল। তার ভেতরের অভিমান আর রাগ মিশে এক কঠিন রূপ নিল। আমি এই বিয়েতে রাজি, তবে তোহরাবকে বিয়ে করার আগে আমি 1 বছরের জন্য সময় চাই। আমি 1 বছর তোহরাবের সাথে কোনো সম্পর্ক রাখবো না, দূর থেকে তাকে দেখব। এই 1 বছরে সে যদি তার বখাটেপনা পুরোপুরি ছেড়ে দেয়, যদি সে কোনো ভালো কাজ শুরু করে, যদি সে প্রমাণ করতে পারে যে সে বদলাবে, তবেই আমি তাকে স্বামী হিসেবে মেনে নেব। আর যদি সে না বদলায়? যদি সে না বদলায়, তাহলে এই বিয়ে কখনোই পূর্ণতা পাবে না। আমি সারা জীবন তার ঘরে থাকবো, কিন্তু তার স্ত্রী হব না। শফিক বুঝলেন তনয়া তার বাবার সম্মান বাঁচাতে গিয়ে নিজের জন্য শেষ একটি লড়াইয়ের সুযোগ রাখছে। ইউসুফ সরকার বাড়িতে ফিরেই তেহরাবকে ডেকে পাঠালেন। মলি তখন ভয়ে ঘরের কোণে দাঁড়িয়ে কাঁদছিল। তেহরাব, তোর সব বকাটেপনা আজ থেকে শেষ, কালকে তোর বিয়ে। আব্বা, সত্যি তনয়া রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে, কিন্তু একটা শর্তে। তেহরাব ভ্রু কুচকে বাবার দিকে তাকালো।
তনা তোর থেকে 1 বছর সময় চেয়েছে। সে দেখবে যে তুই এই 1 বছরে নিজেকে পাল্টাতে পারিস কিনা, বকাটে পোনা ছেড়ে কোনো কাজ ধরিস কিনা। যদি না পারিস তাহলে সে তোকে স্ত্রী হিসাবে মেনে নেবে না। তুই কি রাজি? তেহরাব রাগে ফেটে পড়ল। তার মনে হলো এত সহজে যখন অ্যালোকেশিকে পেয়ে যাচ্ছে তখন আবার কিসের শর্ত? শর্ত? কিসের শর্ত? সে তো আমার বউ। তেহরাব, আমি তোর আব্বা, আর এটাই তোর শেষ সুযোগ। তুই যদি তনয়াকে না চাস তবে বল, আমি এই মুহূর্তে তোর বিয়ে অন্য কোথাও দিয়ে দিব। সিদ্ধান্ত তোর। তেহরাব কিছুক্ষণ চুপ থাকলো। তারপর তার মনে পড়ল তনয়াকে প্রথম দেখার কথা, তাকে তার একান্ত করে পাওয়ার তীব্র ইচ্ছের কথা। সে জানে তনয়াকে ছাড়া সে বাঁচতে পারবে না। আমি রাজি আব্বা, আমি এই শর্ত মানলাম। 1 বছর সময়, দেখি আমার এলোকেশি কতদিন আমাকে উপেক্ষা করতে পারে। তেহরাবের চোখে এখন চ্যালেঞ্জ, জেদ আর ভালোবাসা মিশে একাকার। এই জেদই তাকে হয়তো বদলে দেবে, নয়তো আরও ধ্বংসের মুখে ঠেলে দেবে। তেহরাবকে নিজেকে বদলে তনয়ার মন জয় করতে পারবে, নাকি তার উচ্ছৃঙ্খলতা তাদের সম্পর্কে আরও দূরত্ব তৈরি করবে? তেহরাবের সম্মতির পর আর কোনো বাধা রইল না। পরদিন খুব সাদামাটাভাবে শফিকের বাড়িতে তেহরাব আর তনয়ার বিয়ে সম্পন্ন হলো। ইউসুফ সরকার ও শফিক দুই পক্ষ থেকেই সীমিত সংখ্যক লোক উপস্থিত ছিল। তনয়া নীল রঙের একটি সাধারণ শাড়িতে সেজেছিল। তার চোখে আনন্দ বা খুশি কোনোটিই ছিল না, ছিল শুধু এক শীতল দৃঢ়তা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই তনয়াকে বিদায় দেওয়ার পালা। শফিক আর তানিয়ার চোখে জল। মেয়ের এই আত্মত্যাগ তাদের মনকে বিষণ্ণ করে দিয়েছে। ফিসফিস করে, চিন্তা করো না আম্মু, আমি ঠিক আছি। তনয়াকে বসার ঘরে অপেক্ষা করতে বলা হলো। এদিকে তেহরাব তখন তার বাবাকে শর্তের কথা মনে করিয়ে দিচ্ছিল। আব্বা, তনয়ার শর্ত অনুযায়ী আমি এই 1 বছর তার কাছে যাব না। আমাদের বিয়েটা শুধু নামের জন্যই থাকবে। আমার বন্ধুদেরও সাবধান করে দেবেন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তবে মনে রাখিস, তুই যদি 1 বছর পর ব্যর্থ হস তবে আমি কিন্তু তোকে তোর পথে চলতে দিব না। তুই যা চাস সেটাই করবি। তনা তোর বউ হবে না। সন্ধ্যায় তনয়াকে ইউসুফ সরকারের বিশাল দোতলা বাড়িতে নিয়ে আসা হলো। গ্রামের মেম্বারের বাড়ি সাজসজ্জা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জমকালো। তনয়াকে তার জন্য নির্দিষ্ট করে রাখা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটি সুসজ্জিত, কিন্তু তনয়ার চোখে তো কারাগারের মতোই মনে হলো। খানিক পর তেহরাব নিজেই ঘরে প্রবেশ করল। তার মুখে সেই চিরচেনা বাঁকা হাসি। সে একটি সিল্কের পাঞ্জাবি পরেছে, কিন্তু তার চোখের গভীরে এখনও সেই বখাটেপনার চাহনি। এলোকেশি, তুমি তো দেখছি সব হিসেব উল্টে দিলে। আমি ভাবলাম তুমি আমাকে দেখেই ভয় পালিয়ে যাবে, আর তুমি কিনা আমার বাবার কাছে বিয়ের প্রস্তাবই মঞ্জুর করে দিলে। তনয়া সোফার এক কোণে শক্ত হয়ে বসেছিল। সে মাথা তুলে তেহরাবের দিকে তাকালো। শর্ত তো তুমিও মেনে নিয়েছো, তাই না? নাকি এখনই ভেঙে দিতে চাও? ভাঙবো কেন? আমি তো আরও জেদি হয়ে উঠলাম। তুমি শর্ত দিলে আর আমি তা ভেঙে দেব? সম্ভব নয়। তাছাড়াও আমার খুব দেখতে ইচ্ছে করছে তুমি আমাকে কতদিন উপেক্ষা করে থাকতে পারো। তুমি তো জানো আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে ভালোবাসলে এই 1 বছরে প্রমাণ করো। তোমার বখাটে বন্ধুদের সাথে মেশা ছাড়ো। একটা কাজ খুঁজে নাও। গ্রামের মানুষের কাছে তোমার বাবার সম্মান ফিরিয়ে দাও। তেহরাবের হাসি এবার মিলিয়ে গেল। তনয়ার প্রতিটি কথা যেন তার অহংকারে আঘাত করল। তুমি কি ভাবছো আমি তোমার কথায় নাচবো? আমি সরকার বংশের ছেলে। আমার মতো মানুষকে কাজ খুঁজে নিতে হয় না। তোমাকে কাজ খুঁজে নিতে হবে না, কাজ তোমাকেই খুঁজে নেবে। যদি না পাও তবে আমি তোমার স্ত্রী হিসেবে তোমাকে মেনে নেব না। তুমি আমার কাছে একজন অযোগ্য মানুষ হয়ে থাকবে। এই চরম অপমান তেহরাব সহ্য করতে পারল না। তার চোখে আগুন জ্বলতে লাগলো। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তেহরাব সোজা বাইক নিয়ে তার আস্তানায় গেল। রিয়াদ, শান্ত ও ফাহিম সেখানে চিন্তিত মুখে বসেছিল। তেহরাবকে দেখেই তারা উঠে দাঁড়ালো। ভাইজান, ভাবিরা কেমন দেখলেন? বিরক্তি নিয়ে, চুপ কর। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু 1 বছরের জন্য সব দূরত্ব বজায় থাকবে। আর তোদেরও বলি, আমার আশেপাশেও তোরা আসবি না। কেন ভাইজান, কি হয়েছে? হয়েছে, আমার এলোকেশি শর্ত দিয়েছে। এই 1 বছর আমি কোনো ঝামেলা করব না, তোদের সাথে ঘুরবো না। সে আমাকে প্রমাণ করতে বলেছে যে আমি বদলাতে পারি। কিসের প্রমাণ ভাই? আপনি তেহরাব সরকার, আপনি তো ইচ্ছা করলেই সব কিছু দখল করতে পারেন। না, এবার দখল নয়, এবার জয় করতে হবে। তোরা চল, আপাতত এই এলাকা ছাড়। তেহরাবের এই সিদ্ধান্ত রিয়াদকে বেশ ভাবনায় ফেলল। সে তো আশা করেছিল তেহরাবের বিয়ে হলে সে তনয়ার ছোট বোন অর্থাৎ তার কাঙ্ক্ষিত শালিকাকে পটাতে পারবে। ভাইজান, আপনি না হয় নিজেকে বদলাবেন, কিন্তু আমি যেভাবে ছোট বোনের দিকে নজর দিয়ে আছি তার কি হবে? তুই আর আমার শালিকার চিন্তা করিস না। তোর যদি এতই কিছু করার থাকে তবে তুই স্কুলে যা, পড়াশোনা শেষ কর। আমার মতো বখাটে হয়ে তোর লাভ কি? তেহরাবের কথা শুনে রিয়াদ চমকে গেল। যে তেহরাব তাকে সারাদিন আড্ডা মারতে উৎসাহিত করত, সেই তেহরাব তাকে এখন স্কুলে যেতে বলছে। ভাইজান, আপনিও কি আমাকে শর্ত দিচ্ছেন? ধর,
এটাও আমার শর্ত, তুই যদি পড়াশোনা করে ভালো মানুষ না হোস তবে তোর কপালে আমার এলোকেশির বোনের সাথে সম্পর্ক করা কোনোদিনও হবে না। চ্যালেঞ্জ নিলি? রিয়াদ দ্বিধায় পড়ে গেল। সে দেখল তেহরাবের চোখে এখন আর শুধু বখাটেপনা নেই, আছে এক ধরনের জেদ আর পরিবর্তন আনার ইচ্ছা। ঠিক আছে ভাইজান, আমিও চ্যালেঞ্জ নিলাম। কালকে থেকে আমি আবার স্কুলে যাব। পরের দিন সকাল, ইউসুফ সরকারের বাড়িতে তেহরাব ঘুম থেকে উঠেই বুঝতে পারল তার জীবন আর আগের মতো নেই। তাকে এখন প্রমাণ করতে হবে যে সে তনয়ার যোগ্য। তনয়া তখন রান্নাঘরে তার শাশুড়িকে সাহায্য করছিল। তেহরাব চুপিসারে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। মা, আব্বা কি কোনো ব্যবসার কথা বলছিলেন? আমি নতুন কিছু শুরু করতে চাই। তেহরাবের মা, যিনি সবসময় তেহরাবের বখাটেপনা নিয়ে চিন্তিত থাকতেন, ছেলের এমন কথায় আনন্দে কেঁদে ফেললেন। তেহরাব মাথা ঝাঁকিয়ে হাসল, তবে সেই হাসিতে আত্মবিশ্বাসের অভাব ছিল না। তার চোখে পড়ল তনয়া আর চোখে তার দিকে তাকিয়ে আছে। তেহরাব এবার তনয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, দেখো এলোকেশি, আমি কিন্তু চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তনয়ার হৃদয়ে ক্ষণিকের জন্য ভয় ও স্বস্তির এক মিশ্র অনুভূতি হলো। তেহরাব সত্যিই কি বদলাতে পারবে, নাকি এই 1 বছর কেবলই চোখের ধোঁকা? তেহরাবের এই পরিবর্তন কি বাস্তব, নাকি তনয়াকে কাছে পাওয়ার অভিনয়? রাত গভীর। ইউসুফ সরকারের দোতলার বাড়ি তখন নিস্তব্ধ। তেহরাবের ঘর আর তনয়ার ঘরের মাঝে একটি বড় বারান্দা। তেহরাব তার ঘরে বিছানায় ছটফট করছে। সারাদিন ধরে তনয়ার দেওয়া শর্ত মেনে চলার চেষ্টা করেছে, বাবার সাথে সার ডিলারশিপের কাজ নিয়ে আলোচনা করেছে, কিন্তু রাতের এই নীরবতা যেন তার ভেতরের পুরনো তেহরাবকে আরও বেশি উস্কে দিচ্ছে। তনয়ার সাথে দূরত্ব বজায় রাখার শর্তটি তার কাছে অসহ্য মনে হলো। 1 বছর আমি আমার এলোকেশিকে স্পর্শ করব না? অসম্ভব। সে কি মনে করেছে আমি তার শর্ত মানতে বাধ্য? আমি তেহরাব সরকার, আমি তাকে না পেলে জোর করেই নেব। তেহরাবের চোখ অস্বাভাবিকভাবে জ্বলতে শুরু করলো। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, পায়ে কোনো শব্দ না করে ধীরে ধীরে তার ঘরের দরজা খুলল। বারান্দার শীতল বাতাস তেহরাবের সারা শরীরে কাঁপন ধরালো, কিন্তু তার মন তখন অন্য নেশায় বন্ধ। সে নিঃশব্দে তনয়ার ঘরের দিকে এগিয়ে গেল। তনয়ার দরজায় আলতো করে চাপ দিতেই তা খুলে গেল। ইউসুফ সরকারের বাড়িতে সবাই বিশ্বাস করত তেহরাবের ঘর আর তনয়ার ঘর তো এখন এক, তাই দরজায় ছিটকিনি দেওয়ার প্রয়োজন নেই। তনয়া তখন গভীর ঘুমে মগ্ন। চাঁদের মৃদু আলোয় তার শুভ্র মুখশ্রীকে আরও মায়াবী দেখাচ্ছে। সারাদিনের ধকল আর মানসিক চাপ তাকে ক্লান্ত করে দিয়েছিল। তনয়ার এলো চুলগুলো বালিশের ওপর ছড়িয়ে আছে। তেহরাব ঘরের ভেতরে প্রবেশ করল। দরজায় ছিটকিনি তুলে দিয়ে সে তনয়ার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখ জুড়ে শুধু তনয়াকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সে ধীরে ধীরে তনয়ার মুখের উপর ঝুঁকে পড়ল। তার নিঃশ্বাসের গরম হাওয়া তনয়ার গালে লাগতেই তনয়ার ঘুম ভেঙে গেল। চমকে উঠে, কে কে আপনি? তনয়া চোখ খুলে দেখল তেহরাব তার খুব কাছে দাঁড়িয়ে আছে। তেহরাবের চোখ লাল, মুখমণ্ডলে সেই চিরচেনা হিংস্রতার ছাপ। তনয়ার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। তোহরাব, তুমি এখানে কি করছো? আমাদের মধ্যে যে শর্ত ছিল। শর্ত? কিসের শর্ত? আমি তেহরাব সরকার, আমার শর্ত আমি নিজেই তৈরি করি। তুমি আমার স্ত্রী, আমার একান্ত সম্পত্তি। আমি কেন তোমার থেকে দূরে থাকবো? তনয়া দ্রুত বিছানা থেকে নামার চেষ্টা করল, কিন্তু তেহরাব তাকে টেনে ধরে বিছানায় শুইয়ে দিল। তেহরাবের হাতের পেশি তখন লোহার মতো শক্ত। না, ছাড়ো আমাকে। তুমি আমার কাছে আসতে পারো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে শর্ত মানতে। আমাকে কষ্ট দিও না। ভালোবাসি বলেই তো তাকে জোর করে কাছে টানছি। এলোকেশি, আমি তোর মুখে না শুনতে চাই না, আমি শুধু তোর হৃদয়ের হ্যাঁ চাই, আর সেটা তুই আমাকে দিবি। তনয়া তার সমস্ত শক্তি দিয়ে তেহরাবকে দূরে ঠেলতে চাইল, কিন্তু তেহরাবের শক্তির কাছে সে দুর্বল হয়ে পড়ল। তনয়া তখন চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তেহরাব তার মুখ চেপে ধরল। খবরদার, চিৎকার করবি না। এই বাড়ির কেউ জানুক আমি চাই না। তুই তো জানিস আমার মেজাজ গরম হলে আমি কি করতে পারি। চুপচাপ থাক। তনয়ার চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার সব প্রতিরোধ ব্যর্থ। তেহরাব আজ তার শর্ত ভেঙে তার উপর কর্তৃত্ব ফলানোর জন্য বদ্ধপরিকর। তার বাবার সম্মান বাঁচাতে এসে আজ সে নিজেই এক বন্দির মতো তেহরাবের হাতে বন্দী। তেহরাব তার সবটুকু জেদ, কর্তৃত্ব আর চাপা আকাঙ্ক্ষা দিয়ে তনয়াকে কাছে টেনে নিল। 1 বছরের শর্ত, ভালোবাসা আর বিশ্বাসের সেতু মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। তনয়া শুধু ফিসফিস করে কেঁদে উঠল মনে মনে। তুমি প্রমাণ করলে তোহরাব, তুমি কখনোই বদলাবে না। তুমি একজন অযোগ্য মানুষ। ভোরের আলো তখন সবে ফোটা শুরু করেছে। তেহরাবের ঘুম ভাঙল। তার পাশে শুয়ে থাকা তনয়া তখন সম্পূর্ণ নিশ্চুপ। তার চোখ দুটি ফোলা, মুখ ফ্যাকাশে। তেহরাব বুঝতে পারল সে কি মারাত্মক ভুল করেছে। তার জেদ তাকে তার এলোকেশির কাছ থেকে আরও দূরে ঠেলে দিয়েছে। আলতো করে, এলোকেশি। তনয়া কোনো উত্তর দিল না। সে তেহরাবের দিকে না তাকিয়ে শুধু দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটি শূন্য, যেন তার ভেতর থেকে সব আবেগ শুকিয়ে গেছে। আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি তোকে সত্যি ভালোবাসি। তনয়া ধীরে সুস্থে পাশ ফিরল।
তার চোখে এখন অশ্রু নেই, আছে এক তীব্র ঘৃণা। তোমার ভালোবাসা শুধু জোর আর কর্তব্যের। তোমার মতো মানুষকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারি না। আমার শর্ত ছিল আমি তোমাকে 1 বছর দেখব, তুমি বদলাবে কিনা। তুমি তো প্রথম রাতেই প্রমাণ করে দিলে তুমি কখনোই বদলাবে না। তুই আমাকে এমনভাবে বলছিস যেন আমি কোনো অপরাধ করেছি। আমি তোর স্বামী। তুমি আমার স্বামী নও, তুমি আমার শত্রু। তুমি আমার শরীরকে জোর করে পেতে পারো, কিন্তু আমার মনকে কখনোই পাবে না। আমার শর্ত শেষ, তুমি এ বাড়িতে থাকতে পারো, কিন্তু আমার ঘরে আর কখনো আসবে না। তেহরাবের বুকে যেন কেউ কঠিন আঘাত করল। তার মুখের সেই বাঁকা হাসি আর অহংকার সব ধূলিস্যাৎ হয়ে গেল। তনয়ার চোখে এমন ঘৃণা সে কখনোই দেখেনি। তার জেদ আর অহংকারই আজ তাকে সবচেয়ে বড় পরাজয় এনে দিল। ঠিক আছে, আমি তোর ঘরে আর আসবো না, তবে এটাও মনে রাখিস আমি তোকে ছাড়বো না। আমি প্রমাণ করব যে আমি বদলাতে পারি। তেহরাব দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার বুকে তখন তীব্র অনুশোচনা আর তনয়াকে হারানো ভয়। সে তার নিজের ঘরে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। তার কানে শুধু তনয়ার সেই শেষ কথাটি বাজতে থাকলো, তুমি একজন অযোগ্য মানুষ। তনয়ার ঘর থেকে বেরিয়ে তেহরাব যেন এক নতুন উপলব্ধি নিয়ে ফিরল। তার অহংকার চূর্ণ হয়েছে আর ভালোবাসার মানুষটির চোখে নিজের জন্য তীব্র ঘৃণা দেখে তার ভেতরে ঝড় বইছে। সারাদিন ধরে সে তার ঘরে দরজা বন্ধ করে রইল। বাইরে তখন সকালের ব্যস্ততা শুরু হয়েছে। তনয়া স্নান সেরে রান্নাঘরের দিকে গেল। তার চোখ মুখের বিষণ্ণতা কেউ দেখতে না পেলেও তার শাশুড়ি তেহরাবের মা বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। আস্তে করে, কিছু হয়েছে মা? তোর চোখ মুখ কেমন কেন? নিজেকে সামলে নিয়ে, না মা, কিছু হয়নি, রাতে ভালো ঘুম হয়নি তাই। তনয়ার উত্তরে তার শাশুড়ির সন্দেহ আরও বাড়ল, কিন্তু তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। এদিকে তেহরাব তখন তার ঘরে বসে ভাবছে। তার মনে বারবার বাজছে তনয়ার কথা, তুমি একজন অযোগ্য মানুষ। সে ভাবল, আমি যদি সত্যিই তনয়াকে ভালোবাসি তবে আমাকে প্রমাণ করতেই হবে। ভালোবাসা কখনো জোর খাটিয়ে পাওয়া যায় না। ঠিক আছে এলোকেশী, তুমি আমার ভেতরে আগুন ধরিয়ে দিয়েছ। এই আগুনে আমি নিজেকে পুড়িয়ে খাঁটি করব। আমি প্রমাণ করব যে আমি একজন অযোগ্য মানুষ নই, আমি তোমার যোগ্য হব। তেহরাব বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানত প্রথম ধাপ হিসেবে তাকে তার বাবা ইউসুফ সরকারের কাছে যেতে হবে এবং কাজের বিষয়ে দৃঢ়তা দেখাতে হবে। তেহরাব তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। ইউসুফ সরকার ছেলেকে দেখেই অবাক হলেন। তেহরাবের মুখে আজ কোনো উদ্ধত্ত নেই, আছে এক ধরনের স্থিরতা। কিরে, সারাদিন ঘর বন্ধ করেছিলি কেন? কাজের ব্যাপারে কিছু ভাবলি? আব্বা, আমি সার ডিলারশিপের কাজটা শুরু করব কাল থেকেই। আর রিয়াদ, শান্ত, ফাহিম ওদের সাথে আর কোনোদিন মিশবো না, ওদের সাথে কোনো ঝামেলাও করব না। ইউসুফ সরকার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। যে ছেলে কখনোই তার কথা শুনতো না, সেই ছেলে আজ নিজে থেকেই পরিবর্তন হতে চাইছে। তুই সত্যি বলছিস তেহরাব, তোর এলোকেশীর জন্য? শর্ত নয় আব্বা, তার কথাগুলো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি কতটা ভুল ছিলাম। আমি প্রমাণ করব যে আমি শুধরাতে পারি। আপনি শুধু আমাকে সাহায্য করুন। ইউসুফ সরকার খুশি হয়ে ছেলের কাঁধে হাত রাখলেন। তিনি বুঝতে পারলেন তনয়ার আগমন তাদের পরিবারে আশীর্বাদ হয়ে এসেছে। সেই দিন বিকেলে তেহরাব তার পুরনো আস্তানায় গেল। রিয়াদ, শান্ত, ফাহিম তখন আড্ডা নিচ্ছিল। তেহরাবকে দেখেই তারা খুশি হয়ে উঠল। আরে ভাইজান, আপনার খবর কি? ভাবির সাথে প্রেম জমে উঠলো নাকি? প্রেম নয় রিয়াদ, আমি এসেছি তোদের সাথে শেষবারের মতো কথা বলতে। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে কি ভাইজান, আমাদের ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি আজ থেকে আর বখাটেগিরি করব না, আমি কাজ করব। তোদেরও বলি বখাটেপনা ছেড়ে দে। আমার এলোকেশে আমাকে শিখিয়েছে কাজ ছাড়া মানুষের কোনো সম্মান নেই। তাহলে আমার শালিকার কি হবে ভাইজান? আমি তো তোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, তুই যদি তাকে পেতে চাস তবে আজ থেকে স্কুলে যা, ভালো ফল কর। পড়ালেখা ছাড়া আমার পরিবারে তুই আর কোনোদিন পা রাখবি না। তেহরাবের এই হঠাৎ পরিবর্তন শুনে তার বন্ধুরা হতবাক হয়ে গেল। তবে তারা বুঝতে পারল তেহরাবের এই সিদ্ধান্ত অটল। তারা মন খারাপ করে বিদায় নিল। রিয়াদ, যে কিনা তেহরাবকে দেখেই বখাটে হয়েছিল, সে তেহরাবের কথায় অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিল সেও এবার পড়াশোনা শুরু করবে। এদিকে তনয়া তার ঘরে বসে সব খবর পাচ্ছিল। তেহরাবের বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করা, বাবার সাথে ডিলারশিপের কাজ শুরু করা, সবকিছুই তার কানে আসছিল। সে দেখল তেহরাব এখন আর রাত জেগে বাইরে ঘোরাঘুরি করে না। সন্ধ্যা হলেই সে কাজ থেকে ফেরে। একদিন রাতে তনয়া তাদের বারান্দায় এসে দাঁড়ালো। দেখল তেহরাব তার পাশের ঘরে বসে একটি খাতা নিয়ে হিসাব করছে। টেবিলে তার সার ডিলারশিপের লাইসেন্স পড়ে আছে। মনে মনে, আমি প্রমাণ করব এলোকেশী, আমি সারাদিন কাজ করি, আমার শরীরে এখন আর সেই বখাটেপনার ঘাম নয়, পরিশ্রমের ঘ্রাণ। তনয়া জানালার ওপাশ থেকে তেহরাবকে দেখল। কাজের চাপে তার চোখে ক্লান্তি, কিন্তু মুখমণ্ডলে এক ধরনের আত্মতৃপ্তি। তনয়ার হৃদয়ে কিছুটা হলেও স্বস্তি এলো, কিন্তু গত রাতের তিক্ততা তাকে এখনও দূরে সরিয়ে রেখেছে।
সে আর অপেক্ষা না করে চুপিসারে তার ঘরে ফিরে গেল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তেহরাব তার সার ডিলারশিপের কাজে কঠোর পরিশ্রম করছে। ইউসুফ সরকারও ছেলের উন্নতি দেখে খুব খুশি। একদিন রাতে তনয়া তার ঘরে দরজা বন্ধ করে বই পড়ছিল। হঠাৎ দরজায় আলতো টোকা পড়ল। কে? দরজার বাইরে থেকে আমি তেহরাব। তনয়া উঠে গিয়ে দরজা খুলল। তেহরাব বাইরে দাঁড়িয়েছিল, তার হাতে একটি নীল খাম। আমি তোকে বিরক্ত করতে আসিনি এলোকেশী, আমি শুধু দেখাতে এলাম। তেহরাব খামটি তনয়ার হাতে দিল। তনয়া কৌতূহলী হয়ে খামটি খুলে দেখল। ভেতরে একটি ব্যাংকের স্টেটমেন্ট। এটা কি? এটা আমার 1 মাসের কাজের লাভ। তোর শর্ত ছিল আমি কাজ করব। এই দেখ, আমি শুধু কাজই করিনি, ভালো লাভও করেছি। আর আমি এটাও প্রমাণ করেছি যে আমি ইচ্ছে করলে যে কোনো কিছু করতে পারি। তনয়া স্টেটমেন্টের দিকে তাকালো। তেহরাবের 1 মাসের আয় দেখে সে অবাক হলো। তার চোখে এখন আর ঘৃণা নেই, আছে এক ধরনের বিস্ময়। আমার এখন আরও 11 মাস সময় আছে। এই সময়ে আমি তোর মন জয় করব। আমি আর তোর জীবনে জোর খাটাবো না। শুধু একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? এখন কি আমি অন্তত তোমার সাথে বারান্দায় দাঁড়িয়ে একটু কথা বলতে পারি? স্বামী হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে। তনয়ার হৃদয়ে এবার প্রথমবারের মতো তেহরাবের জন্য ঘৃণা ছাড়া অন্য এক অনুভূতির জন্ম হলো। তার মনে হলো তেহরাব হয়তো সত্যি সত্যিই বদলাচ্ছে। সে নিজেকে সামলে নিল। ঠিক আছে, আসতে পারো। তেহরাবের মুখে এবার এক ঝলক হাসি দেখা গেল। সেই হাসি অহংকারের নয়, বিজয়ের হাসি। সে তনয়ার পাশে গিয়ে বারান্দায় দাঁড়ালো। তনয়ার অনুমতিতে তেহরাব বারান্দায় তার পাশে এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা বাতাস দুজনের মাঝের দূরত্ব যেন আরও স্পষ্ট করে তুলল। তেহরাবের হৃদয়ে তখন উত্তেজনা, কারণ 1 মাস পর এই প্রথম তনয়া তাকে একটু সুযোগ দিয়েছে। ধন্যবাদ এলোকেশী। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি তোমার শর্ত মানছো, তাই আমি তোমাকে কথা বলার সুযোগ দিচ্ছি। তেহরাব বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। আমি জানি সেই রাতের জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, আমিও নিজেকে ক্ষমা করতে পারিনি। আমি সেদিন পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম জোর করেই বুঝি সব পাওয়া যায়, কিন্তু তুমি প্রমাণ করে দিলে মন জোর করে পাওয়া যায় না। তেহরাবের দিকে তাকিয়ে, তুমি যদি সত্যিই বুঝতে পারো তাহলে ভালো। আমি বুঝেছি। এই 1 মাসে আমার জীবন পুরোপুরি পাল্টে গেছে। আমি এখন আর বখাটে তেহরাব নই, আমি সার ডিলার তেহরাব। জানিস, যখন দিন শেষে টাকা গুনি তখন মনে হয় এই টাকাগুলো তোকে একটা ভালো জীবন দিতে পারবে। আগে তো শুধু ঝামেলা করে বেড়াতাম। তনয়ার মুখে এবার এক চিলতে হাসি দেখা গেল। সেই হাসি তেহরাবের চোখ এড়ালো না। হাসিটা তোমার মুখে খুব মানায় এলোকেশী। হাসি গোপন করে, তুমি আমাকে এলোকেশী বলে ডাকো কেন? কারণ তোমার চুলগুলো খুব সুন্দর। তুমি যখন কলেজ থেকে বের হতে বাতাসে তোমার চুলগুলো উঠত, তখন মনে হতো আমার সমস্ত মনোযোগ যেন ওই উড়ন্ত চুলের দিকেই। তাই তোমার নাম দিয়েছিলাম এলোকেশী। তনয়ার হৃদয়ে তেহরাবের জন্য জমে থাকা বরফ যেন একটু একটু করে গলতে শুরু করলো। সে বুঝতে পারল তেহরাবের অনুভূতিগুলো হয়তো সত্যি, কিন্তু সে সহজে হার মানতে রাজি নয়। তোমার হাতে আরো 11 মাস সময় আছে। কথা দিয়েছো আর কোনোদিন জোর করবে না। এই সময়টুকু নিজেকে প্রমাণ করো। কথা দিলাম, আজ থেকে আমি তোমার বন্ধু, অন্য কিছু নই। দেখতে দেখতে 11 মাস পেরিয়ে গেল। তেহরাবের জীবন এখন সম্পূর্ণ আলাদা। সে তার সার ডিলারশিপের ব্যবসা আরও বাড়িয়েছে। এখন সে গ্রামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার পুরনো বন্ধুরা তাকে এখন ভাইজান না বলে তেহরাব ভাই বলে ডাকে। রিয়াদও তার কথায় অনুপ্রাণিত হয়ে ভালো ফল করে কলেজে ভর্তি হয়েছে। এই 11 মাসে তনয়া আর তেহরাবের সম্পর্কও বদলে গেছে। প্রতিদিন রাতে তারা বারান্দায় দাঁড়িয়ে কথা বলতো। তেহরাব তার কাজের কথা বলতো, তনয়া মন দিয়ে শুনত এবং বুদ্ধি দিত। তাদের সম্পর্ক এখন গভীর বন্ধুত্বের রূপ নিয়েছে। তেহরাব এখন তনয়াকে আর বিরক্ত করে না, বরং সম্মান করে। তনয়া এখন তেহরাবের মধ্যে সেই বখাটে ছেলেটাকে খুঁজে পায় না। সে আবিষ্কার করেছে তেহরাব আসলে একজন সংবেদনশীল মানুষ, যে শুধু ভুল পথে চালিত হয়েছিল। এক সন্ধেই তাদের বিয়ের বর্ষপূর্তির ঠিক 1 সপ্তাহ আগে তারা দুজন বারান্দায় দাঁড়িয়েছিল। আর মাত্র 7 দিন বাকি এলোকেশী, 1 বছর পূর্ণ হবে। তুমি কি আমার সাথে কথা রাখবে? কিসের কথা? এই 1 বছর আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম। আমি কি তোমার যোগ্য হতে পেরেছি? তুমি কি এখনো আমাকে অযোগ্য মানুষ মনে করো? তেহরাবের কণ্ঠে এখন কোনো জেদ নেই, আছে শুধু প্রশ্ন আর প্রতীক্ষা। তনয়া মাথা নিচু করে রইল। তুমি বদলে গেছো তোহরাব। আমি তোমাকে আর সেই পুরনো তোহরাব মনে করি না। এখন তুমি গ্রামের মানুষের কাছে সম্মানিত। আর তোমার কাছে? ধীরে ধীরে তেহরাবের চোখের দিকে তাকালো। আমার কাছে তুমি এখন আমার প্রিয় বন্ধু। আর তনয়া আর কিছু বলতে পারল না। তার চোখে জল এসে গেল। তেহরাব বুঝতে পারল এই জল ঘৃণার নয়, ভালোবাসার। আর কি এলোকেশী? আর তুমি এখন আমার স্বামী হওয়ার যোগ্য। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। তনয়ার এই স্বীকারোক্তি তেহরাবের হৃদয়ে আনন্দে ভরে তুলল। সে কোনো কথা না বলে তনয়ার হাত ধরল।
তনয়াও হাত সরালো না। ধন্যবাদ এলোকেশী, তুমি আমার জীবন বদলে দিয়েছো। না তোহরাব, তুমি নিজেই নিজেকে বদলেছো। সেই রাতে তেহরাব তার শর্ত ভাঙল, তবে এবার আর জোর করে নয়। তাদের 1 বছরের দূরত্ব শেষ হলো, শুরু হলো এক নতুন দাম্পত্য জীবন, যে জীবনে আছে ভালোবাসা, বিশ্বাস এবং পরস্পরের প্রতি সম্মান। পরের দিন সকালে তেহরাব আর তনয়া একসাথে তাদের নতুন ব্যবসা পরিচালনার জন্য ঘর থেকে বেরোলো। ইউসুফ সরকার আর তেহরাবের মা আনন্দিত চোখে তাদের বিদায় দিলেন। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল 1 বছর আগেও যে তেহরাব ছিল গ্রামের ত্রাস, সেই তেহরাব আজ তার স্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের উন্নয়নে কাজ করছে। তেহরাব তার বাইক স্টার্ট দিল। পাশে বসা তনয়া তার কোমরে আলতো করে হাত রাখল। তেহরাব বাইকের গতি বাড়িয়ে সামনে চলল। চলো এলোকেশী, আমার সার ডিলারশিপের দোকানে। চলো, তবে তার আগে একবার বাবার বাড়িতে ঢু মেরে আসি। তেহরাব হাসি মুখে বাইক ঘুরিয়ে নিল। অতীতের সব তিক্ততা পেছনে ফেলে ভালোবাসার শক্তিতে তেহরাব সরকার প্রমাণ করল, একজন বখাটেও ইচ্ছে করলে নিজেকে বদলে সমাজের চোখে একজন যোগ্য মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। তেহরাব বাইক ঘুরিয়ে ইউসুফ সরকারের বাড়ির দিকে রওনা দিল। তনয়ার হাতে তেহরাবের কোমর জড়িয়ে থাকার অনুভূতি তেহরাবের মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। এটি সেই স্পর্শ যা সে জোর করে নিতে চেয়েছিল, কিন্তু আজ এটি অর্জিত হয়েছে সম্মান এবং পরিশ্রমের মাধ্যমে। ইউসুফ সরকারের বাড়িতে পৌঁছে তেহরাব বাইক থামালো। তনয়া আগে নামলো। দুজন একসাথে ঘরে প্রবেশ করতেই ইউসুফ সরকার এবং তেহরাবের মা সোফায় বসে চা খাচ্ছিলেন। তাদের মুখেও আনন্দের আভা। ছেলেকে আর পুত্রবধূকে একসাথে দেখে তারা দুজনেই উঠে দাঁড়ালেন, চোখে জল নিয়ে। তেহরাব, তোরা একসাথে? আব্বা আম্মা, আমরা ভালো আছি, আপনার আশীর্বাদেই আছি। এই দেখুন এলোকেশী আজ আমার পাশে আছে, আমি ওকে কথা দিয়েছিলাম, প্রমাণ করব। তনয়ার হাত ধরে, আমার মা, তুই আমাদের পরিবারের লক্ষ্মী হয়ে এলি, আমাদের বাসাটাকে বদলে দিলি। মুচকি হেসে উনি নিজেই নিজেকে বদলেছেন, আমি শুধু পাশে ছিলাম। ইউসুফ সরকার তেহরাবের কাঁধে হাত রাখলেন। তার মুখে আজ কোনো কাজের চাপ নেই, আছে তৃপ্তির হাসি। আমি আজ গর্বিত বাপ। তুই প্রমাণ করেছিস রক্তে যা থাকে তা শুধু পথ হারায় না। আমি জানতাম আমার ছেলের ভিতরে একটা ভালো মানুষ আছে। আমার যত ডিলারশিপের কাগজপত্র আনুষ্ঠানিকভাবে সব তোর নামে করে দিলাম। তুই এখন এর পূর্ণ মালিক। আব্বা, আপনি এখনও আমার পাশে থাকুন, আমি আপনার অভিজ্ঞতা দিয়ে শিখতে চাই। অবশ্যই থাকবো বাবা, এখন তোদের দুজনের একসাথে চলার সময়। বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তেহরাব ও তনয়া পুনরায় বাইকে উঠল। তনয়া এবার সরাসরি তার বাবার বাড়ির দিকে বাইক ঘোরাতে বলল। চলো তোহরাব, বাড়ি হয়ে আমাদের দোকানে যাই। রিয়াদকে একটা বার্তা দিতে হবে। রিয়াদের কথা মনে করিয়ে দিলি। ওর কি খবর? ওর খবর তো তোমার কাছে থাকার কথা, তুমি ওকে ভালো ফল করার কথা বলেছিলে। তারা রিয়াদের বাবার বাড়ির সামনে পৌঁছলো। রিয়াদ তখনও মনমরা হয়ে বারান্দায় বসেছিল, কারণ তেহরাব তাকে চ্যালেঞ্জ করার পর সে বন্ধুদের আড্ডা ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি। তেহরাব ও তনয়াকে একসাথে আসতে দেখে সে দ্রুত উঠে দাঁড়ালো। ভাইজান, আপা, আপনারা? রিয়াদ, আমি তোর জন্য খুশি। আমার শালিকাকে পেতে হলে এখন ভালো করে পড়তে হবে। কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিস তো? ভাইজান, সত্যি বলতে আপনার কথাগুলো আমার মাথায় গেঁথে গেছে। আমি স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু বইয়ের ভাষা বড্ড কঠিন লাগছে। রিয়াদ, তুমি পারবে। তোহরাব যখন বখাটেপনা ছেড়ে সার ডিলার হতে পারলো, তুমি কেন ভালো ছাত্র হতে পারবে না? দেখ, আমি তোকে সাহায্য করব। আমরা দুজন মিলে কিছু কঠিন বিষয় পড়বো। নতুন করে শুরু করেছিস, তাই প্রথম ধাপটা মজবুত হওয়া দরকার। চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপা, মানে ভাবি, তুমি সাহায্য করবে? হ্যাঁ, কিন্তু শর্ত একটাই, ফাঁকি দেওয়া চলবে না। আর তোহরাব, ওকে আর বন্ধুদের আড্ডায় ডাকবি না। কথা দিলাম, ওকে এখন ভাইজান নয়, ফার্স্ট বয় হতে হবে। এরপর তেহরাব আর তনয়া তাদের নতুন যৌথ ডিলারশিপের দোকানে পৌঁছলো। দোকানটি এখন আরও পরিপাটি। তেহরাবের হাতের ছোঁয়ায় কাজের শৃঙ্খলা ফিরে এসেছে। তোহরাব, তোমার হিসাবে কোনো ভুল ধরলে আমি ধরিয়ে দিতে পারবো। আমি তো তোমার এলোকেশী, তোমার পরিকল্পনার সঙ্গী। আমি জানি তোমার পরামর্শ ছাড়া এই ব্যবসা চালানো কঠিন হতো। জানো তনয়া, তোমার প্রতি আমার সম্মান বাড়ছে। তুমি আমার জীবনকে শুধু সরল পথে আনোনি, আমার ব্যবসাকে উন্নত করেছো। ব্যবসার উন্নতি তখনই হবে যখন দুটো দিক সমান থাকবে, পরিশ্রম এবং পরিকল্পনা। তুমি পরিশ্রম করছো আর আমি তোমাকে পরিকল্পনা দিতে সাহায্য করছি। তেহরাব দরজায় গিয়ে দাঁড়ালো। সে পেছন ফিরে তনয়ার দিকে তাকালো। তাদের 1 বছরের কঠোর ধৈর্যের ফল আজ তাদের সামনে। দূরত্ব ঘুচেছে, তৈরি হয়েছে নির্ভরতার সেতু। আজকের দিনটা অন্যরকম লাগছে এলোকেশী। মনে হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা আমি পাশ করে এসেছি। বাইরের দিকে তাকিয়ে, শুধু পরীক্ষায় পাস নয় তোহরাব, তুমি একটা নতুন জীবন শুরু করেছো। আর হ্যাঁ, আজকে আমরা দোকানে ঢোকার আগে একটু বাবা মায়ের সাথে দেখা করে এলাম। তোমার বাবা মা তো তোমাকে ব্যবসার সব দায়িত্ব দিয়ে দিলেন। উনি আমাকে বিশ্বাস করেন, আর আমিও প্রমাণ করেছি বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগে, কিন্তু সেই জোড়া লাগাটা আগের চেয়েও শক্তিশালী হয় যদি দুজনের প্রচেষ্টা থাকে।
তহরাব তনার হাত ধরল, এবার আর জোর করে নয়, দুজনের সম্মতিতে। সেই স্পর্শে ছিল আগামী এদিনের স্বপ্ন আর একে অপরের প্রতি গভীর অঙ্গীকার। ভালোবাসার শক্তিতে এক বখাটে ছিলে আজ গ্রামের সম্মানিত ব্যবসায়ী, যার পাশে দাঁড়িয়ে আছে তার অনুপ্রেরণা, তার অ্যালোকেশি।